হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। একদম সামনে মহালয়া অমাবস্যার কাজের জন্য প্রচণ্ড চাপে রয়েছি, যার কারণে কালকে ভিডিও পোস্ট করতে পারিনি। আজকেও সকাল থেকে একটা প্রজাপতি বিস্কিট আর 5 টাকার একটা ছোট্ট কাপের চা খেয়ে এখনো পর্যন্ত আছি। তো আজকে তোমাদের ঘটনা দিতেই হবে, আর ঘটনা না দিলে আমার কাছে ঘটনা জমতেই থাকে। তো আজকে ঘটনা নিয়ে এসেছি, দারুণ একটা ভয়ের ঘটনা। সবাইকে বলবো শেষ পর্যন্ত ঘটনাটা শোনো। দুটো ঘটনা আছে। তো প্রথম ঘটনাটা আমাদের মধ্যম গ্রাম থেকে এক দিদিভাই পাঠান। দিদিভাই বলেন, আজ থেকে 7 বছর আগের এই ঘটনাটা আমাদের জীবনে ঘটেছে, সাথে জীবনটাকে না যেন খিচুড়ি করে দিয়ে চলে গেছে। হ্যাঁ, দিদিভাই বলেন, আমার বাবা একজন পুলিশ ইন্সপেক্টর, রিটায়ার্ড এখন উনি। আমার বাবা যখন আমার বিয়ে হয়নি, ছোট থেকে আমার বাবা একটা কথা বলতেন যে মেয়েকে আমি যখন বিয়ে দেবো, অর্থ তো দিতেই হবে। একটা অর্থ মেয়ে আর জামাইয়ের জন্য যা মূল্য লাগে, মানে যা সোনা দানা যেটা লাগে সবকিছু আমি মেয়েকে দেব, দহেজ যেটা বলি। কিন্তু একটা আমি বাড়ি দেবো। তো দিদিভাই বলেন যে সোনা বোন, আমার বাবা কথা মতো একটা বাড়ি কেনেন, সেটা হচ্ছে মধ্যম গ্রামে, আমাদের উত্তর 24 পরগনা মধ্যম গ্রামে একটি বাড়ি কেনেন। বলছে বাড়িটা কেনার পর আমার বিয়েটা হয়। বাবা বাড়িটা কেনেন, তারপরে ছেলে দেখা হচ্ছিল, পাকা কথা হয়, বিয়ে হয়ে যায়। বিয়ের পর আমার বাবা যেহেতু যৌতুক হিসাবে সবকিছু তো দেন, তার সাথে ওই বাড়িটাও বাবা আমাকে দেন। যখন বাড়িটা দেয় তখন আমার হাজবেন্ড আমাকে বলল যে তোমার বাবা যখন বাড়িটা দিয়েছেন, চলো না আমরা ওই বাড়ি থেকে কদিন থাকি। তো আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই সবাই একমত যে হ্যাঁ, তোমার বাবার যে বাড়ি দিয়েছে ওটা তো এখন তোমার আর আমার ছেলেরই বাড়ি, তোমরা ওখানে গিয়ে থাকো। আর বিশেষ করে থাকার কারণ এইটাই, আমার শ্বশুর বাড়িতে বিয়ের পরে পরেই মানে কিছু কাজ হচ্ছিল, দোতলায় কাজ হচ্ছিল, যার জন্য ওই বাড়িতে থাকলে পারে, মানে নতুন নতুন বিয়ে হওয়ার পর ওই কাজের লোক আসছে কাজ করতে, ধুলো বালি ময়লা। তো আমার শ্বশুর বাড়ি থেকেও আমার হাজবেন্ড, আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা সবাই একমত দিলেন যে তোমরা তোমার বাবার বাড়ি থেকে থাকো, মানে যেই বাড়িটা আর কি বাবার দেয় যৌতুকে। দিদিভাই বলছেন 7 মাস আগে, এই 7 বছর আগে বিয়ের পর 1 মাস মতো আমি থাকি শ্বশুর বাড়িতে, তারপরে চলে যাই আমার বাবা যেই বাড়িটা দেন বিয়েতে যৌতুক, সেই বাড়িতে। তো ওখানে গিয়ে থাকি। বাড়িটা আগে বাস করতো যারা, যেটা লোকাল যে ওখানে মানুষজন, তাদের কাছ দিয়ে আমাদের জানা, যারা ওই বাড়িতে বাস করতো তারা খুব অল্প দিন ওই বাড়িটা তৈরি করার পর খুব অল্প দিনই ছিল, তারপর তারা বাড়িটা কোনো কারণে বিক্রি করে দেয়। এবার ওই বাড়িটা বিক্রি করেন একজন প্রমোটারকে, সে প্রমোটারের হাত থেকে আমার বাবা কেনেন। এইবার বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি ওই বাড়িটায় কি প্রবলেম না প্রবলেম সেটা প্রমোটার বাবাকে কিছু বলেননি। বাবাকে শুধু বলেছেন যে দাদা আপনি বাড়ি খুঁজছেন। আমার বাবা যেহেতু খোঁজ করছিল, তো বাবাকে বলেছে এরকম একটা বাড়ি আছে, যারা বানিয়েছিলেন তারা বাইরে চলে গেছেন, তো বাড়িটা আপনি দেখতে পারেন। তো আমার বাবা সেই বাড়িটা কিন্তু খুব সস্তায় বা কম দামেও না, ভালো দামই নেয়। বাড়িটা বাবাকে পছন্দ হয় তো বাবা নিয়ে নেয়। এইবার এইবার ঘটনাক্রমে আমার বাবা বাড়িটা ওই প্রমোটারের কথা শুনে কিনে নেন। নেবার পর যখন যৌতুকে দেয়, আমারও বিয়ে হয়, আমরা ওখানে গিয়ে থাকি। প্রথম রাতের ঘটনা বলি। প্রথম রাতে আমার বাবা শুধু বাড়ি দেননি, সাথে একটা ফ্রিজ, একটা আলমিরা, একটা খাট বাবা দেয়। আর জল কলের তো সব ব্যবস্থা ছিল, তো মানে গিয়ে যেতে আমি ওখানে থাকতে পারি, পুরো সবকিছু সাজিয়ে আমার বাবা দেন। আমি বাবার একটা মেয়ে। তো আমি যখন প্রথম রাত ওই বাড়িতে আমার হাজবেন্ডের সাথে যাই, 1 মাস আমি শ্বশুর বাড়িতে সংসার করি বিয়ে, তারপর রাতের বেলা বাসন মাজার শব্দ হচ্ছে আমারই ঘরে। মানে আমার একতলাই ঘর ছিল, উপরে ছাদ ঢালাই করা, আর নিচে 3খানা রুম রয়েছে, আর একটা ছিল ডাইনিং,
একটা এমনি দুটো বেডরুম, একটা ডাইনিং আর একটা ছিল কিচেন। তো কিচেনে রাতের বেলা মনে হচ্ছে কেউ যেন বাসন ঘষছে, বাসন মাজলে যেন বাসনের সাথে একটা ঘষাঘষি লাগে, তো ওরকম না মানে শব্দ হচ্ছে। তা আমি তখন আমার হাজবেন্ডকে, আমি আসলে নতুন নতুন বিয়ে হয়েছে তো, সবে একটা মাস হয়েছে, তো আমি না অতটা মানে খুব মানে ডাকবো যে চলো কি হচ্ছে বা কি, তা আমি না ওগুলো না করে আমি নিজে উঠি। আমি নিজে উঠে আমি রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে যখন আমি যাই, আমার রান্নাঘরে ওপেন কিচেন ছিল, তো দরজা টরজা নেই, ওটা ডাইনিং এর সাথে একদম সেট করা। আমি দেখছি ওই রাতের বেলা তখন আনুমানিক ওই 12টা 1টা হবে, ঠিক 12টা 1টার মধ্যে কেউ যেন দাঁড়িয়ে বাসন মাজছে, একটা বউ মাথায় ঘোমটা দেওয়া বাসন মাজছে। আমি দেখে মানে পুরো অবাক হয়ে গেলাম, আমার না সারা শরীর মানে ঠান্ডা হয়ে গেছে। যে আমার বাবার বাড়ি, মানে আমার বাবা যৌতুক দিয়েছে, এই বাড়িতে আমি আমার হাজবেন্ড ছাড়া কেউ তো নেই, কেউ নেই। তাহলে এই মহিলাটিকে, মাথায় ঘোমটা দেওয়া, লাল রঙের ছাপা শাড়ি পরা। আমি দেখে ছুটে আসি আমার হাজবেন্ডের কাছে, এসে আমি ওকে ডাকি। ও আমাকে বলল যে কি হয়েছে, এত রাতের বেলা ডাকছো? আমি বললাম তাড়াতাড়ি ওঠো, দেখো আমাদের মানে কিচেনে আমি কাউকে দেখলাম, তুমি আমি ছাড়া তো এখানে কেউ নেই। বলছে না, কাকে দেখেছো? চোর টোর ঢুকলো নাকি? চোর ঢোকার মতন ওরকম কোনো ব্যবস্থা নেই। তো সাথে সাথে আমার হাজবেন্ড উঠে আসে, ও আমার সাথে দেখছে কেউ যেন দাঁড়িয়ে কিচেনে, মাথায় ঘোমটা দেওয়া, লাল রঙের একটা ছাপা শাড়ি পরা, পেছন সাইডটা আমরা দেখছি যে বাসন মাজছে। তো আমার হাজবেন্ড তখন আমাকে বলছে কে উনি? আমি বলছি আমি তো জানি না, উনি এলোই বা কোথা দিয়ে? আর এরকম তো কেউ কারোর সাথে কথাও হয়নি যে আমার বাড়িতে কাজ করো বা কিছু। তখন আমার হাজবেন্ড জোর করে, কে আপনি? আমার ঘরে ঢুকলেন কি করে? হ্যাঁ, রাতের বেলা এত রাতে বাসন মাজছেন, কে আপনি? যখন বলে, তখন ওখানে কথাটা বলার পরেই দেখছি কেউ নেই। আমি ও চোখের সামনেই দেখছি ছিল, দেখছি যখন কথাটা বললো কেউ নেই ওখানে, পুরো জায়গাটা ফাঁকা। যখন আমরা বেসিনের কাছে কিচেনে ছুটে গেলাম, তখন দেখলাম কেউ বাসন মেজেছে, বাসন মাজা যেরকম অবস্থায় মাজলে পারে যেরকম পড়ে থাকে, সেরকম বাসন মাজা অবস্থায় পড়ে আছে। তো আমার খুব ভালো করে মনে আছে, আমি বা আমার হাজবেন্ড কেউই কিন্তু বাসন টাসন আমরা কেউ মাজিনি। তাহলে আমরা চোখের উপরে মহিলাটিকে দেখলাম, সে মহিলাটিকে, সেই মহিলাটিকে মানে অদ্ভুতভাবে ভয় লাগলো, মানে আমাদের দুজনের প্রথম। তো যাই হোক, আমরা সেই জিনিসটা নিয়ে আমার বাবাকে আর কোনো কথা বলিনি, কারণ আমার বাবার এমনি বয়স হয়েছে। তারপর উনি একটা যৌতুকে বাড়ি গিফট করেছেন, এটা অনেক বড় পাওনা একটা মেয়ের কাছে, একটা জামাইয়ের কাছে। সেখানে দাঁড়িয়ে আমি আমার বাবাকে কি বলবো? বাবা, এরকম রাতের বেলা আমি দেখেছি একজন বাসন মাজছিল। তো আমরা না সেই জিনিসটা পুরোটা ইগনোর করে যাই, একদম চুপচাপ চেপে যাই। এবার আমি আমার হাজবেন্ডকে বলতে থাকি যে তুমি একটু বাড়িতে খবর নাও না, তোমার বাড়ি মানে কত দূর হলো, তুমি একটু খবর নাও, তাহলে শ্বশুর বাড়িতেই চলে যাব, বুঝেছো, এখানে থাকবো না। তো তখন আমার হাজবেন্ড আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি না বাড়িতে খবর টবর নেবো, কোনো প্রবলেম নেই, কিন্তু কি হলো বলো তো? আমি বললাম যাক, এই ঘরে থেকে কোনো কিছু আলোচনা করো না, যা হয়েছে হোক, এখন চুপচাপ থাকি আমরা, এটাই ভালো। কেন এক বাড়িতে থেকে ওইসব আলোচনা করলে যদি পাছে কোনো কিছু থাকে সে শুনতে পাবে। তো আমরা 7-5 ভেবে আমরা ওই বাড়িতে থাকার সত্ত্বেও কোনো কিছু আলোচনা করতাম না, চুপচাপ থাকতাম। তো হঠাৎ একদিন আমার বাবা আসলেন আমার বাড়িতে। বাবা এসে বললে কি রে মা, আর এই বাড়িতে মোটামুটি সব ঠিকঠাক আছে তো? আমি বাবাকে বললাম হ্যাঁ বাবা, সব ঠিকঠাক আছে, কি আর হবে, ভালোই আছি। তো আমার হাজবেন্ড আমাকে অনেকবার করে বলছিল যে বাবাকে একবার বলো। আমি বললাম না, বাবাকে কিছু বলতে হবে না,
হতেই পারে আমাদের দুজনের চোখের ভুল, হতেই পারে, মানে যেটা চোখের ভুল না তাও আমরা সেটাকে মেনে নিচ্ছি যে আমাদের চোখের ভুল। যাই হোক, আমার বাবা আসে, একদিন থাকে, পরের দিন বাবা চলে যান। সেই দিন যেদিন বাবা যান সেদিনকেই আমি আমার হাজবেন্ড শ্বশুর বাড়ি চলে যাই। আমাদের না থাকার আর কোনো একটা সাহস হলো না, আমরা শ্বশুর বাড়ি যাই। শ্বশুর বাড়ি যেতে তো আমার শাশুড়ি মা বললো যে ভালো হয়েছে তোমরা এসছো, একটা দুটো দিন থাকো, থেকে কদিন ওখানে থাকো, আর হাতে হয়তো 10-15 দিন লাগবে, বাড়ির কাজটা উঠে গেলে চলে আসবে। না আমরা ওখানেও কিছু বলতে পারছি না, শ্বশুর বাড়িতে এইদিকে আমরা মানে আমার বাবাকেও কিছু বলতে পারছি না, কিছু মানে আমরা চুপচাপ রয়েছি, যা হচ্ছে আমাদের সাথে হচ্ছে, আমরা চুপচাপ রয়েছি। তো হঠাৎ একদিন থেকে আমরা আবার চলে আসলাম আমাদের ওই বাড়িতে, মধ্যম গ্রামের। রাতের বেলা ঠিক 12টা বাজে, ঠিক 12টা, মানে ঘুম হচ্ছে না, একটা আতঙ্ক, একটা ভয় 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 কাজ করছে, একটা আতঙ্ক, একটা ভয় ভয় না কাজ করছে। তো ঘুম হচ্ছে না, তো আমার হাজবেন্ডও জেগে, আমিও জেগে। তো আমার হাজবেন্ড বলছে যে আজকে রাতে আবার যদি কিছু ওরকম দেখি তাহলে পারে থাকবো না, মায়ের বাড়িতে চলে যাব কালকে, বুঝেছো, ধুলো ময়লা যা হোক দরজা জানলা বন্ধ করে থাকবো, এখানে আর থাকবো না। তা আমি তখন বললাম না না, ওরকম কিছু হবে না। মানে একটা খারাপ লাগছে যে বাবা একটা বাড়ি দিয়েছে, বাড়িতে একটা প্রবলেম হচ্ছে, মানে আমার হাজবেন্ড কিছু না বললেও, মানে একটা বলতে পারছে না, তাও আমার আমার যেন ব্যক্তিগতভাবে আমাকে খুব ওখানে খারাপ লাগছে। তো একটা সময় গিয়ে অনেকক্ষণ জেগে থাকার পর ঘুমিয়ে পড়ি, কারণ যেহেতু শ্বশুর বাড়ি থেকে আসি, অনেকটা শরীর দুর্বল হয়েছে, শুয়ে পড়ি। সেই দিন রাতে কিছু হয়েছে কি না কিছুই জানি না, সকালবেলা ঘুম ভাঙে, আমি উঠে কাজ টাজ করলাম। আমার হাজবেন্ড আমাকে বললো যে দেখো আমি তো অফিস বেরিয়ে যাচ্ছি, যদি কোনো প্রবলেম হয় তুমি একটা কাজ করো, তোমার মায়ের বাড়ি চলে যাও, বাবার কাছে চলে যাও, নাহলে তুমি আমার বাবার কাছে চলে যাও, কারণ একা একা থাকার কোনো দরকার নেই, একটা ভয় ভয় একটা জিনিস কাজ করছে। তো আমি বললাম কিছু হবে না, তুমি যাও। আমার হাজবেন্ড চলে গেল, আমি একা আছি, সারাদিন একা থাকি। ঠিক যখন সন্ধে সন্ধে হয় সেদিন সন্ধেবেলা আমি আমার ঘরে বুঝতে পারছি আমি ছাড়াও কেউ আছে, যে আমাকে লক্ষ্য করছে, যে আমাকে দেখছে। আমার খুব অদ্ভুত লাগে যে আমি ছাড়াও কেউ আছে, আমি বুঝতে পারছি কেউ একজন আছে যে আমাকে না ফলো করছে, লক্ষ্য করছে, আমি কাউকে কিছু বলতে পারছি না। আমার হাজবেন্ড ফোন করলো সন্ধেবেলা, তড়িঘড়ি করে আমি শুয়েছিলাম বেডে, ফোনটা তুলি, আমি বললাম হ্যাঁ বলো। আমাকে বলছে তুমি ঠিক আছো? আমি বললাম একদম ঠিক আছি। বললো যাক বাবা, তোমাকে নিয়ে সারাদিন খুব চাপে ছিলাম, কাজের মধ্যে ছিলাম, তো কথা বলতে পারিনি। আমি আসার সময় কি তোমার জন্য কোনো খাবার নিয়ে আসবো? আমি বললাম যে না না, আমার জন্য কোনো খাবার আনতে হবে না, তুমি চলে এসো, আমি রান্না করে রেখেছি, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, রাতে তো ঠিক মতো ঘুম হয় না, আর বলতে পারছি না যে দুপুরেও আমি ভয়তে ঘুমাইনি। তো আমার হাজবেন্ড আমাকে বললো যে ঠিক আছে আমি আসছি। ভালো কথা, ও চলে আসে। আসার পর আমরা খেয়ে নিই, তাড়াতাড়ি করে খেয়ে নিই, ও 9টার দিকে আসে, আমরা ওই 9:30 10টার দিকে খেয়ে শুয়ে পড়ি। এইবার ও আমাকে বলছে তাহলে মনে হয় কিছু ওরকম ব্যাপার না, বুঝেছো। সেই দিনের বিষয়টা নিয়ে আমরা মানে একটা মাথার মধ্যে চলে না, দুজনেই দেখেছি, একজন দেখলে না ভুল হতো, দুজনেই দেখেছি। আবার দেখছি বেসিনে বাসন মেজে রেখে দিয়েছে, তো সেই জিনিসগুলো তো আমরা ভুলতে পারছি না, এটা কেউই ভুলতে পারবে না। যাই হোক, তো শেষমেশ আমরা রাতের বেলা দুজনে ভাবলাম যে এগুলো আমাদের মনেরই ভুল, কিছু না, শুয়েছি। ওমা, শুয়েছি, ওমা, ঠিক 12টা যেই বেজে গেছে দেখছি ঘটর 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 করে কেউ যেরকম সিলের পাটায় মশলা পেশায় ওরকম মশলা কেউ বাটছে। আমার থেকে মানে আমিও শুনছি, আমার হাজবেন্ডও শুনছে, কিন্তু দুজন দুজনের মতো শুয়ে রয়েছি, কেউ কাউকে কিছু বলছিও না, ডাকছিও না। অনেকক্ষণ পর আমার হাজবেন্ড আমাকে বলছে আচ্ছা
তুমি কিরকম মশলা বাটার তুমি কোনো আওয়াজ পাচ্ছ? আমি বলছি শুধু আওয়াজ পাচ্ছি না, আদা রসুন পেঁয়াজ লঙ্কা বাটলে একসাথে যেরকম মশলার একটা স্মেল বেরোয়, মশলা বাটার সাথে মশলার স্মেলও বেরোচ্ছে। তখন ও বলছে হ্যাঁ তো, মানে আদা রসুন বাটলে লঙ্কার একটা ঝাঁঝ একটা গন্ধ বেরোয় মশলার, সেটাও ঘরে বেরোচ্ছে। তো আমার হাজবেন্ড বললো কি ব্যাপার বলো তো, হ্যাঁ কি ব্যাপার, আগে যারা ছিল কি কোনো ব্যাপার? আমি তখন বললাম যে দেখো, সে তো আমি বলতে পারবো না। এবার আমার বাবা তো সেরকম ভাবে খোঁজ খবর নেননি, কম মানে মোটামুটি ওনার একটা বাজেটের মধ্যে পেয়েছেন, উনি নিয়ে নিয়েছেন। এবার কি ব্যাপার কি করে বলবো? তখন আমার হাজবেন্ড আমাকে বলল যে চলো রান্নাঘরে। আমার না আর সাহসে কোলালো না, আমার আর সাহস দিল না যে আমি যাব। তখন আমি বললাম যে দেখো, আমার যা হচ্ছে হোক গে, কিছু দেখেও তো কিছু করবো না, ওই গিয়ে দেখবো হয়তো মাথায় ঘোমটা দেওয়া লাল ছাপা শাড়ি পরা ওই মহিলাই হয়তো মশলা বাটছে। তো আমার হাজবেন্ড বললো না, এরকম করে শোয়াও যায় না, কি করে রাত্রে ঘুমাবো? দুজনের সংসারে তৃতীয় আর একজন এসে রাতে মশলা বাটছে, বাসন মাজছে, এটা কি করে সম্ভব? এটা তো হয় না। তখন আমি বললাম যে তাহলে পরে কি কি বলতে চাইছো তুমি? তখন বলল যে তুমি একটা কাজ করো, তুমি চলো আমার সাথে, আমি একটুখানি গিয়ে দেখবো। আমি বললাম ঠিক আছে। ওর আমি হাতটা চেপে ধরে পিছনে যখন বাইরে বেরোলাম, ও মাই গড, দেখছি একজন মহিলা, মাথায় ঘোমটা এতটা টানা, মানে মুখটা পুরোই মানে বলতে পারো ঢাকা দেওয়া, সে মশলা এত জোরে মশলা পিসছে, মানে কোনো মানুষের পক্ষে সম্ভবই না ওরকম মাথায় ঘোমটা টেনে কেউ মশলা পিসবে, ওইটা মানুষের পক্ষে সম্ভব না। এত স্পিড, তার হাত চলছে না, মনে হচ্ছে মেশিন চলছে। আমি তখন আমার হাজবেন্ডকে বললাম কি হচ্ছে বলো তো, এগুলো কে ইনি? আমি তো কিছু বুঝতে পারছি না। আমার হাজবেন্ড তখন বলছে আমিও তো কিছু বুঝতে পারছি না। আমি তখন বলছি কি চলো ওনার কাছে চলো, যে আছে আছে, তুমি চলো তো। তখন বলছে চলো। তখন আমরা দুজন ওই মহিলার কাছে যাই, গিয়ে তখন আমি, দিদিভাইয়ের কতটা সাহস দেখো, সাহসটা ওনার হাজবেন্ডের জন্য দিদিভাই ওই মহিলার কাছে গিয়ে বলে কে আপনি? এটা তো আমার সংসার, কে আপনি? আপনাকে কে বলেছে রাতের বেলা মশলা বাটতে বাসন মাজতে? কে বলছে? ভগবান না করুক জীবনেও কেউ কোনোদিন যেন ওরকম দৃশ্য না দেখে, ভগবান না করুক। বলছে এত বলছে সোনা বোন আমি তোমায় কি বলবো, তার না পুরো মুখের এই পাশটা ডান দিকটা না পুরো পোড়া, এই দাঁতের যে পাটি থাকে না, এই আমাদের পাটির যে উপর নিচে পুরো দাঁতের এইগুলো না দেখা যাচ্ছে পুরো ঝলসানো লাল, কি বিকট। এই এইদিকে চোখটা এরকম ঠুকরে বেরিয়ে রয়েছে বাইরে। এই দৃশ্য দেখে আমাদের দিদি ভাই ওখানে অজ্ঞান হয়েছে। এটা 7 বছর আগেকারের কথা, কিন্তু 7 বছর অজ্ঞান হয়ে যায়, আর কোনো কিছু হুঁশ ছিল না। সকালবেলা যখন ঘুম ভাঙে তখন দেখে শাশুড়ি শ্বশুর বাবা মা সবাই মাথার সামনে দাঁড়িয়ে। দাদা ভাইয়ের দিকে যখন তাকিয়ে জিজ্ঞেস করে যে আমার কি হয়েছে, দাদা ভাই তখন পুরো বলে যে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে তুমি রাতে অজ্ঞান হয়ে গেছিলে, আমি কোনো রকমে তোমাকে চ্যাং মানে চ্যাং ধরা করে বলে না, কোলে তুলে নিয়ে, বলছে ঝাঁকিয়ে কোলে তুলে নিয়ে এসে বেডরুমে চলে আসি। ওই মহিলা কে, কি ব্যাপার আমরা কেউ জানি না। যখন এইটা আমার বাবা জানতে পারে, সাথে সাথে প্রমোটারকে কল করে। প্রমোটার আসে, প্রমোটার তখন বলছে দেখেন আমি তো এত কিছু জানি না। বলছে আমি একজন পুলিশ, আমি একজন পুলিশ ইন্সপেক্টর, তুমি আমাকে এই বাড়িতে গন্ডগোল আছে জানার সত্ত্বেও কি করে তুমি আমাকে এই বাড়িটা দিলে? তখন সে প্রমোটার বলছে যে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি এত কিছু ডিটেলসে জানতাম না। আমার বাবা সেই বাড়ি ওই প্রমোটারকেই দেয় বিক্রি করতে, বলে আমার মূল্য এত রইলো, এই দামে আমি কিনেছি আর আমার এত মূল্য, তুমি এই ফ্ল্যাট কি জলের দামে বিক্রি করছো, কি দামে বিক্রি করছো আমি জানি না, তুমি বিক্রি করে আমাকে টাকা দেবে। সে মানে প্রমোটার বাবাকে দীর্ঘ 3 বছর ঘোরায়, ওই বাড়ি
বলছে বিক্রি হচ্ছে না। কে নেবে? ওই বাড়ি কেউ নিচ্ছে না। আমার বাবা না জেনে নিয়েছিল। লাস্টে আমার বাবার চাপে ওই প্রমোটার টাকা দেয় বাবাকে, যেই টাকা দিয়ে বাবা বাড়ি কিনেছিল সেই টাকাই বাবাকে দেয়, বাবা নিয়ে নেয়। আর ওই বাড়ি এখনো ওই প্রমোটারের অধীনেই রয়েছে, সেই বাড়ি বিক্রি হয়নি। আর মনে হয় না ওই বাড়ি বিক্রি হবে। তাও বলে দিচ্ছি, মধ্যম গ্রামে কোনো একটা পার্ক আছে, পার্কের পাশে সেই বাড়িটা। এটুকুনি বলে দিলাম। এই ছিল আমাদের প্রথম ঘটনা। দিদিভাইয়ের বাবা যেহেতু একজন উচ্চ পদে অফিসার ছিলেন, তার কারণে এখানে পরিচয়টা হাইড রেখেছি দিদিভাইয়ের কথা মতো। এবার আমরা নেক্সট একটা ঘটনা শুনবো। এবার যে দ্বিতীয় ঘটনাটা বলবো, এই ঘটনাটা খুব ভালো করে যারা টিনেজার আছো, যারা 20 বছর, 22 বছর, 26 বছরের ছেলে মেয়ে, তাদের জন্য অবশ্যই শোনা দরকার। শোনো ঘটনাটা। মানে এখন দেখো, আমি কখনোই বলবো না যে সব ছেলে মেয়ে এরকম হয়, কিন্তু এখন ইয়াং যে জেনারেশনটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে। দেখো, একটা বাড়িতে একটা মা বাবার পক্ষে কখনোই তার সন্তানের পেছনে 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 টর্চ নিয়ে ঘোরাটা সম্ভব না। ছেলে মেয়েকে পড়তে পাঠাচ্ছে তার জীবনে একটা প্রতিষ্ঠা হওয়ার জন্য। সেই ছেলেটা বা মেয়েটা যাতে পড়াশোনা করে তার জীবনটা কাটাতে পারে, তা সে যেন বিয়ে করে তার বউ বাচ্চা নিয়ে যেন সে জীবনে স্ট্রাগল করে যেন দাঁড়াতে পারে তার ভবিষ্যতের জন্য। একটা মা বাবা একটা সন্তানের প্রতি এটাই আশা করেন। তারপরে একটা মা বাবার খুব একান্ত গোপনে একটা আশা থাকে, যেটা আমি বলছি মা বাবা কখনোই মুখে বলেন না। মা বাবা শুধু সন্তানের কর্মটা করে যায়, ফলের আশা মা বাবা করেন না। যেই ফলের আশাটা করেন সেটা হচ্ছে শুধুমাত্র সেই সন্তানটা যেন জীবনে কখনো কষ্ট না পায়, না কাঁদে। বাবা মা চিরস্থায়ী না, বাবা মা মারা যাবে, চলে যাবেন, বয়স হয়েছেন, বাবা মায়ের বয়স হচ্ছেন, কিন্তু সন্তানরা যাতে জীবনে তাদের বউ বাচ্চা সন্তান নিয়ে যেন মাথা উঁচু করে সসম্মানের সাথে যেন তারা বাঁচতে পারে, তার জন্যই বাবা মা তাদের পড়াশোনা শেখায়, কোচিং এ পাঠাচ্ছে, কলেজে পাঠাচ্ছে, ইউনিভার্সিটি, একাডেমি, নানা জায়গায় কিন্তু তারা পাঠাচ্ছে। বাবা মা কিন্তু না খেয়ে একটা সন্তানকে মানুষ করে, একটা একাডেমিতে দিচ্ছে, একটা ইউনিভার্সিটিতে দিচ্ছে। মা বাবা জানে, যারা মিডিল ক্লাস থেকে হয়, যারা মধ্যবিত্ত পরিবারের, তারা জানে যে আমরা কিভাবে আমার সন্তানটাকে পড়াচ্ছি। আজকের ঘটনাটা সব সন্তানের জন্য আমি ডেডিকেট করছি। সব সন্তান শোনো ঘটনাটা। যে মাটি আমাকে বলে তার স্বামী নেই, মাটি লোকের বাড়ি কাজ করে, কাজ করিয়ে তার একটি মেয়ে, 24 বছর বয়স, মেয়েটি পড়াশোনা করছে, খুব মেধাবী, খুব মেধাবী মেয়েটা। মানে সে একদম ছোট্টবেলা দিয়ে ক্লাস 1 থেকে 2nd ইয়ার করছে, সে কোনোদিন 10-এর বাইরে তার রোল নাম্বার হয়নি, 10-এর মধ্যে হয়। মানে কতটা মেধাবী তোমরা বুঝে নাও। তার মা বনগাঁয় থাকে। মা বলছে, দিদি ভাই আমি কি বলবো, আমার মেয়ে এত মেধাবী, এত ভালো একটা মেয়ে, পড়াশোনার জন্য আমি লোকের বাড়ি কাজ করি, রান্নার কাজ করি। যখন রান্নার কাজ থাকে না, তখন আমি বাসন মাজারও কাজ করি। আমি তো কোনো নোংরা কাজ করছি না, আমি আমার মেয়ের জন্য আমি কাজ করি। আজকে আমার মেয়ের জন্য আমার লোকের বাড়িতে কাজ করতে করতে, লোকের বাড়ি কাজ করলে তো আর তারা বসে বসে খাবে না, তারা খাটাবে, টাকা দেবে, তারপর তোমাকে তাদের নিয়ম মতো চলতে হবে। বাবুরা না খেলে তুমি খেতে পারবে না, অনেক বাড়িতে অনেক রকম নিয়ম থাকে, রুলস থাকে। না খেয়ে একটা সময় ঠিক মতো নিজেকে না দেখে, যা দুটো টাকা যদি বেশি আয় করতে পারি, মেয়েটাকে পুজোতে ভালো জামা কাপড় কিনে দিতে পারবো, মেয়েটাকে ভালো ব্যাগ দিতে হবে, ওকে অনেকগুলো খাতা কিনতে হবে, মানে নানা রকম টিউশনে দিতে হবে। এরকম করে মাটার এখন নানা রোগে শরীরে বাসা বেঁধেছে। মাটা আমাকে বলছিল, খুব কাঁদছিল।
আমি তোমাদের ঘটনাটা বলছি। আমাকে বলেছে দিদি তুমি বলো ঘটনাটা। তো তার মেয়ে এত মেধাবী, ভালো একটা মেয়ে, বলছে মেয়েটা যখন কলেজে যায় তখন কলেজে একটা ছেলের সাথে বন্ধু হয়। বন্ধু হবার পর একটুখানি নিজেদের মধ্যে আলাপ পরিচয় হয়, প্রেম ভালোবাসা হয়। ওরা যেখানে আছে একটা হোটেল, আশা করি তোমরা সবাই জানো, এই বিষয় নিয়ে কিছু বলতে হবে না। ওরকম জায়গায় মেয়েটা যেত। একটা একটা মেধাবী মেয়ে, সে একটা হোটেলে যাচ্ছে, বুঝতে পারছো? হোটেলে যেত। এই এই যে হোটেলে যাওয়ার বিষয়টা, এটা কিন্তু দিদিভাই কিন্তু নিজে জানতেন না। দিদিভাই জানতেন যে আমার মেয়ে কলেজে যায়, আমার মেয়ে কোচিং এ পড়তে যাচ্ছে, কিন্তু মেয়ে অ্যাকচুয়ালিও অন্য দিকে চলে গেছে। যেই মেয়ে মেধাবী ছিল, যেরকম মেয়েটা ছিল, মেয়েটা আজ সেরকম নেই, মেয়েটা অন্য লাইনে চলে গেছে। তার মায়ের কাছে পুরোটাই অজানা। কি করে জানলো? মাটা জানতে পেরেছে পাড়ারই এক দোকানের, মুদিখানা দোকানেরই এক বাড়ির ছেলে, ওই যে ইয়োই তো বলে, আমি ঠিক জানি না ভাই, আমাকে বলেছিল দিদি ভাইও এই বলেছে, তো ভুল হলে ক্ষমা করে দিও। ওই হোটেলে, সস্তার হোটেল, ওখানে ওর এক বন্ধুর সাথে দেখা করতে যায়। সেই ছেলে বন্ধুর সাথে, ওই বন্ধুটা ওখানে কাজ করে। যখন যায় তখন দেখছে যে এই দিদি ভাইয়ের মেয়ে ওই একটা ছেলের সাথে বেরোচ্ছে। ছেলেটা কি জানে না, ওখান থেকে দোতলা দিয়ে নামছে। দোকানদারের যে ছেলে, ও দেখে লজ্জায় মুখ চাপা দেয়, কারণ ওখানে তো আর কেউ গল্প করতে যায় না, বুঝতেই পারছো। মুখে যখন চাপা দেয়, এবার ওই মেয়েটা কিন্তু দেখেনি, দিদি ভাইয়ের মেয়ে ওকে কিন্তু লক্ষ্য করেনি। তো যাই হোক, ওখান থেকে ওরা বেরিয়ে একটা টোটো ধরে চলে যায়। আর এই দিকে যে দোকানদারের যে ছেলে, সে এসে তার বাবাকে বলে যে বাবা, এরকম ওই কাকিমা মেয়েটা, আমি বন্ধুর কাছে গেছিলাম, এরকম জানো তো আমার বন্ধু ওখানে কাজ করে ওই হোটেলে, ওখান থেকে দেখলাম একটা ছেলের সাথে লাগছে। বলছি কি বলছিস রে, সর্বনাশ করেছে। দেখো, কিছু পাড়ার লোক থাকে ভালো, কিছু পাড়ার লোক থাকে যে তুমি যত খারাপ হবে তত ভালো। যেহেতু এই দিদিভাই তো হাজবেন্ড নেই, তো দিদিভাইকে একদিন ডেকে বলে যে দেখো, এরকম তোমার মেয়ে এরকম এই জায়গায় যাচ্ছে, একটুখানি মেয়েটাকে সাবধান করো। তো দিদিভাই কি করে, রাগের মাথায় লোকের বাড়ি কাজ, কোনো বাবুর বাড়িতে খুব ঝামেলা হয় কোনো টাকা পয়সা নিয়ে, সারা মাস রান্না করে খাবিয়ে কাজ করিয়ে মাসের শেষে টাকা না দিলে তো মাথা তো গরম হবেই। এদিকে চাকরিটাও চলে যায় দিদিভাইয়ের, ওই বাড়ি থেকে মাইনে দিয়ে দিদিভাইকে সরিয়ে দেয়। দিদিভাই খুব রাগ বশত সেই দিনই এই কথাটা শুনে আসে, মেয়েকে খুব মারে। লাঠি ছিল বাড়িতে, কত বড় মেয়ে, 24 বছরের মেয়ে, লাঠি দিয়ে মারে, খুব রাগে মারে, খুব মারে। যে বাবা নেই, হ্যাঁ নোংরা মেয়ে, তুই হোটেলে যাস ছেলেদের সাথে। এবার মেয়ে এই জিনিসটা করেছে, মেয়েটাও তো মেধাবী মেয়ে, মেয়েটাও তো ভালো। এবার প্রেম হয়েছে আবেগবশত, ছেলেটা ফোর্সফুলি কি বলেছে, ও চলে গেছে। এবার মেয়েটা যখন দেখছে যে জানাজানি হয়ে গেছে, মেয়েটা কি করে, রাতের বেলা ফ্যানের সাথে গামছা লাগিয়ে গলায় দড়ি দিয়ে দেয়, গলায় ফাঁস দিয়ে মারা যায়। মাটা তো পাগলের মতো হয়ে গেছে। সকালবেলা যখন দরজা ভেজানো, মা তো আলাদা ঘরে শোয়, মেয়ে আলাদা ঘরে শোয়, মেয়ে তো রাতের বেলায় কাণ্ড করেছে, মা তো জানে না। মা সকালবেলা উঠেছে, লোকের বাড়ি কাজে যাবে, উঠে মেয়ের যখন ঘরের দরজা ঝাঁকিয়ে খুলতে গেছে, তখন দেখছি মেয়ে গামছা দিয়ে গলায় ঝুলছে। ওই দেখে তো মা ওখানেই অজ্ঞান, দাঁতে দাঁত লেগে গেছে। তারপর যখন হুঁশ আসে, পাড়ার লোককে ডাকে, পাড়ার লোক আসে, পুলিশ হয়, নিয়ে যায়। আগের দিন মেরেছে, পাড়ার লোক বলেছে যে হ্যাঁ এরকম মেরেছে। দোকানদার দাঁড়িয়েছে, বলেছে যে হ্যাঁ আমি এরকম বলেছিলাম, ওনার মেয়ে এই। মা বলেছে যে আমি রাগ সামলাতে পারিনি, আমি মেরেছি, যদি আপনাদের মনে হয় আপনারা অ্যারেস্ট করবেন করুন। আজকে যদি আপনার বাড়ির মেয়ে যদি এটা করতো, আপনি কি করতেন? আমার স্বামী নেই, স্বামী থাকলে না ও আমাকে সাহারা দিত,
আমার স্বামী নেই, আমার কালকে একটা কাজও চলে গেছে, আমি তো মেয়েটার জন্য খাটি, খাটতে খাটতে আমার শরীরে রোগের বাসা করে ফেলেছি, আমি মেরেছি, আমি কি অপরাধ করেছি? মা হয়ে একটা মেয়েকে শাসন করেছি, হ্যাঁ এত বড় মেয়ে, আমি রাগ সামলাতে পারিনি, ওর গায়ে আমি হাত দিয়েছি, আমি বাঁশ দিয়ে মেরেছি ওকে, মেয়েটা মারা যায়। দিদিভাই বলছেন আমার মেয়ে রাতের বেলা এসে তাণ্ডব করে ঘরের মধ্যে, ওর যত র্যাকে বই খাতা আছে প্রত্যেকদিন রাতে ফেলে দেয়, প্রত্যেকদিন রাতে বই খাতা ফেলে দেয়, ওর রুমে গান করে গুনগুন করে, নাকে নাকে ভারী, বলছি কি এত বিকট একটা শব্দ ওর ঘর থেকে বেরোয়। দিদিভাই অনেকবার, যতই হোক মা তো, অনেকবার উঠে ঘরের সামনে এসে দাঁড়িয়েছে, বলছে আমার মেয়েকে আমি ওই খাটের মধ্যে দেখেছি বসে থাকতে, সেই মেয়ের আত্মা খাটে বসে থাকে, বলছে আমার মেয়ে খাটে বসে রয়েছে, আমার দিকে পেছন, গলায় সেই গামছা বাঁধা, গিরদুয়া গলায় গামছা, গামছা পেছনে ঝুলছে, আমার মেয়ে যেই চুড়িদার পরে মারা গেছে সেই চুড়িদার পরেই আমার মেয়ে বসে রয়েছে, সেই এক সাইডের চুলের বিনুনি করা, গলায় গামছা বাঁধা, কিন্তু আমি ওর মুখটা দেখতে পারি না, ও বসে থাকে। দিদিভাই কোথায় না গেছে, কোনো কিচ্ছু হয়নি, কোনো কিচ্ছু হয়নি। বলছে আমি আপনার তো বিষয় আমি কিছু জানতাম না, দিদিভাইকেও কাজের বাড়ি থেকে একজন আমার মানে এই ঘটনাগুলো শুনিয়েছেন, সবকিছু জানতে পেরেছেন। বলছে যদি আপনি আমার বাড়িতে এসে কাজটা করেন, অথবা আপনি যদি ওখান থেকে কিছু করতে পারেন, আমি একটাই কথা বলেছি, কাজ পরে হবে, আপনাকে কষ্ট করে মেয়েকে আগে পিণ্ডদান করতে হবে। আপনি যান, আপনি বুদ্ধগয়া যান, গয়ায় গিয়ে মেয়ের পিণ্ডদান করেন, যদি আপনার মেয়ের পিণ্ডদানের পরেও মনে হয় যে আপনার মেয়ে আছে, আপনার মেয়ে যায়নি, আমি যাব, অবশ্যই গিয়ে আমি কাজ করে দেবো। তো দিদিভাই বলেছে মহালয়ার পরের দিন যাবে, কেন মহালয়ার আগে ট্রেনের টিকিট পাইনি, কারণ অনেকেই মহালয়া অমাবস্যা ওখানে যাবে কাজ করাতে, যার জন্য বললো মহালয়ার পরের দিন ট্রেনের টিকিট ওনার হয়ে গেছে, উনি বেরোচ্ছে। ভাবো শুধু, ভাবো কি হলো, এর মারফত আমরা কি বুঝলাম? একটা মেয়ে চলে গেল ফুল কাজ করে, সেটা অভিমানী ছিল মেয়েটা, মেয়েটাও একটা ভালো স্টুডেন্ট ছিল, যার কারণে ও সহ্য করতে পারিনি, নিজের জীবনটা শেষ করেছে যে আমার মা এগুলো জেনে গেল। এই কারণে মাটার কি হলো, সারাটা মানে জীবন বাবার মৃত্যুর পর থেকে মা খেটে গেল লোকের বাড়িতে কাজ করে করে, মেয়েটাকে যে আজকে এত দূর পড়াশোনা করালো, মেয়েটা চলে গেল, মারটা কি হলো? সেই ছেলেটা তো কোনো হুদিসই পাইনি কে ছিল কি, কোনো হুদিস পাইনি ছেলেটা, কি হলো? মা, মায়ের জীবনটা শেষ হলো, মেয়েটার জীবনটা শেষ হয়ে গেল চিরতরে। তাই জন্য সবাইকে বলবো প্রেম করো, ভালোবাসো, সব করো, কিন্তু হোটেল, রেস্টুরেন্ট, এই একদিন দুদিনের জন্য মিথ্যা কথা বলে, আমার কাছে প্রচুর এরকম কেস আসে, বন্ধুর বাড়ি যাচ্ছি, বন্ধুর বাড়িতে ওর জন্মদিন বলে একদিন দুদিন থেকে আসছে, আদৌ বন্ধুর বাড়িতে নেই, দীঘা চলে গেছে, বকখালি চলে গেছে, মন্দারমণি চলে গেছে, কার সাথে? পুরুষ মানুষের সাথে, বয়ফ্রেন্ডের সাথে, এসবই তো এখন হচ্ছে। সবাইকে বলবো চোখ কান খোলা রাখো, ভালোবাসাটা ভালোবাসার মর্যাদায় রাখো, ঠিক আছে? সবাই এটাই মনে করে রাখবে, ভালোবাসা খুব পবিত্র জিনিস, সেটা হোটেলের একটা ছোট্ট রুমে একটা খাটের মধ্যে গিয়ে ভালোবাসা পবিত্র জিনিসটাকে নোংরা করো না। একটা ছোট্ট জিনিস থেকে তোমার সম্মান যেতে পারে, একটা পুলিশ যদি রেড হয় বুঝতে পারছো কি হবে? মান সম্মানটা অনেক আগে, নিজের না হোক নিজের মা বাবার কথা চিন্তা করো, মা বাবা তোমারও একদিন সন্তান হবে, শুধু চিন্তা করো তোমার সন্তানের যদি এটা হয় তুমি কি করবে। ঘটনাটা এতটাই ছিল, আমি এবার তোমাদের কমেন্টে মানে কমেন্ট গুলো পড়বো, মানে এইসব ঘটনাগুলো না সিরিয়াস বলছি, মানে আমাকে খুব নাড়া দেয়, খুব নাড়া দেয়, এরকম প্রচুর ঘটনা, প্রচুর কেস আমার কাছে আসে, আমি কাজ করি তো এসব বিষয় আমি জানি। বাবা মায়ের কথা তো শুনতেই চায় না, মাকে মারে, বাবাকে মারে, অবাধ্য, মানে এতটাই শুনতেই চায় না।
তারা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। প্রথম কমেন্ট করেছো বং হিন্দু হেসেল, অ্যাঞ্জেলিনা সোরেন, রুচিরা হালদার, শম্পা মিনি কিচেন, তারপর রূপা দে, তারপর করেছো পিন্টু ঘোষ, সন্ধ্যা মণ্ডল দিদি ভাই, সুকন্যা, তারপর কমেন্ট করেছো তুলসী শীল। আচ্ছা, তারপর পাপ্পু দে, দিলীপ সাধু খান। হ্যাঁ, দিলীপ সাধু খান খুব ভালো একটা কমেন্ট করেছিল, আমি কমেন্টের উত্তর দিয়েছি, সেটাই পড়ছি। বলেছে 5 মিনিটের গল্প 15 মিনিট লাগলো। আচ্ছা, দেখুন আপনার কাছে হতে পারে 5 মিনিট, ঠিক আছে, কিন্তু যে মানুষটার সাথে ঘটেছে, আমি যদি পুরো জিনিসটা ভেঙে না বুঝিয়ে বলি, তাহলে হয়তো আপনি বুঝতে পারছেন 5 মিনিটে হয়ে যেত, কিন্তু অনেকেই আছে বলে বিস্তারিত না বললে তারা বুঝতে পারে না ঘটনা একটা। আপনি যখন গল্প শুনতে বসবেন, গল্প তো একদম মাথা মুন্ডু শুনবেন, নাকি একদম গিয়ে লাস্টে শুনবেন ভূত টেনে নিয়ে চলে গেছে, ভূত খেয়ে নিয়েছে, হাত ছিঁড়ে নিয়েছে, পান ছিঁড়ে নিয়েছে, এটা শুনবেন কি? সেটা তো কখনোই না, তাই না? আর একটা কথা আপনি মাথায় রাখবেন, আপনাকে আমি উত্তরটা দিয়েছি, 15 মিনিট খাবার খাবার খেতে লাগে 15 মিনিট, কিন্তু রান্না করতে লাগে 2 ঘন্টা। তাহলে আপনি খাবার জন্য 2 ঘন্টা কেন ওয়েট করে থাকেন? আপনি তো 5 মিনিট খেতে লাগে, চাল ডাল কাঁচাই নিয়ে খেয়ে নিতে পারেন না? তার মধ্যে কি মজা আছে? মজা সেটাতেই আছে, রান্নাটা কষিয়ে মানে বেটে রেঁধে ফুটিয়ে যখন আপনার সামনে সুন্দর করে সার্ভ করবে, তখন তো আপনার খেতে মজা লাগবে, তাই না? গল্পটাও সেরকম। তারপর সন্ধ্যা মণ্ডল দিদিভাই কমেন্ট করেছেন, কোথায় চলে গেল দাঁড়াও। আচ্ছা, তারপরে আমাদের সন্ধ্যা মণ্ডল দিদিভাই দুটো কমেন্ট করেছো, তারপর আমাদের ভাস্কর ভাই কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো এক বোন, দেখি কি বলেছো। আচ্ছা, প্রিয় জিৎ এফ এফ, আচ্ছা বলেছো আমি বিশ্বকর্মা পুজোর দিন এই ভিডিওটি দেখছি, রাতে দেখার সাহস নেই, তবে একা শুনছি। আচ্ছা, তারপরে শুভঙ্কর ঘোড়ই, তারপর কমেন্ট করেছো স্বর্ণালী, তারপর কমেন্ট করেছো জলি হাজরা দিদি ভাই, সন্ধ্যা মণ্ডল দিদি ভাই, সুমনা ভট্টাচারিয়া, তারপর কমেন্ট করেছো কিষাণু মান্না, গঙ্গা বৈরাগী, সন্ধ্যা মণ্ডল দিদিভাই আবার কমেন্ট করেছো দুটো, শিলা চ্যাটার্জি কমেন্ট করেছো, রিনা চক্রবর্তী কমেন্ট করেছো, তারপর কমেন্ট করেছো কাকুলি দোলই, স্বপ্না বাজাল দিদিভাই, কিউট দিশা ব্লগস, সঙ্গীতা দিদিভাই, রুমিতা ঘোষ, তারপরে সুপর্ণা দাস কাকুলি দোলই, তারপর কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি, প্রদীপ দাস, দেবাশিস মিত্র, সোনিয়া মণ্ডল বোন, স্বপ্না বাজাল দিদি ভাই আবারও কমেন্ট করেছো, তারপর গঙ্গা বৈরাগী, তারপরে রমিতা ঘোষ আবারও কমেন্ট করেছো, তারপরে সৌমিক সরকার, তারপর কমেন্ট করেছো শুভশ্রী দাস বোন, রিনা চক্রবর্তী কমেন্ট করেছো দিদিভাই আমি সঙ্গীত সঙ্গীত শিল্পী। আচ্ছা, ভালো থাকুন, রিনা চক্রবর্তী, উজ্জয়িনী থেকে, মধ্যপ্রদেশ থেকে। আচ্ছা, আপনি আগেও আমাকে কমেন্ট করতেন। তারপরে ডালি দেবনাথ, নীলিমা সিংহ, তারপরে সন্তুর দুনিয়া, তারপর কমেন্ট করেছো আমাদের নন্দিতা সিংহ, রূপা দে, টুকু সাবারওয়াল, রাজীব জাসওয়াল, পাপ্পু দে ভাই, সন্ধ্যা মণ্ডল, বাপন সাহা, তারপর কমেন্ট করেছো আমাদের গঙ্গা বৈরাগী, অনেকগুলো কমেন্ট করেছো তোমরা, খুব ভালো লাগে জানো তো। সোমা দাস পরিবার থেকে সিদ্ধার্থ পুরকায়াত, তারপরে আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই কমেন্ট করেছো, সুজাতা দাস দিদি ভাই, মোহন চন্দ্র নস্কর দাদা ভাই বলেছেন খুব ভালো লাগলো। সত্যি খুব আমারও ভালো লাগলো যে কমেন্ট করেছেন, অনেকেই শোনেন কিন্তু কমেন্ট করেন না। আমি বলবো তোমরা যারা যারা ঘটনা শুনছো সবাই কমেন্ট করো, ভালো লাগুক না লাগুক,
তোমরা কমেন্ট অবশ্যই করো, লাভ রিয়াক্ট দাও যদি ভালো লাগে। যদি কমেন্ট করতে না মন চায়, একটা তো লাভ রিয়াক্টও দিতে পারো। তারপর কৌশিকী ঘোষ, তারপরে রীতাবো সাইমন কমেন্ট করেছো, প্যান্থার গেমিং ওয়াইটি, তারপর মণিদীপা ব্যানার্জি। তো চলো, সবার অনেক 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 ভালো লাগলো, তোমরা সবাই কমেন্ট করেছো, সত্যি মনটা খুব ভালো লাগলো। এখনের মতো আসছি, আগামীকাল যেতে হবে কলকাতায়, অনেক কাজ আছে। এখন আমি খুব ব্যস্ততার মধ্যে রয়েছি, তবুও একদিন দিতে পারিনি, চেষ্টা করবো প্রত্যেকদিন ঘটনা দেওয়ার। এখনের মতো লাভ ইউ টু, টাটা, গুড নাইট।